আমার কাছে মনে হয় তিনি যে কথাগুলি বলেন এটা অস্পষ্ট, স্পষ্ট করেন না। তিনি কিন্তু প্রথম যখন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, পরে তো উপদেষ্টা হলেন, তখন কিন্তু বেশ অ্যাগ্রেসিভ ছিলেন। বঙ্গভবনের ছবিটা বঙ্গবন্ধুর নামিয়েছিল সে। হ্যাঁ, তখন কিন্তু এরকম ছিল না। থিসিস, অ্যান্টিথিসিস, তারপরে কি বললেন, সিনথেসিস। এটা হলো মত, বিরোধী মত এবং তারপরে ঐক্যমত। এই তো থিসিস হচ্ছে কোন একটি ধারণার উপর একটা কিছু রচনা করা, যে ধারণাটা সত্য অথবা মিথ্যা, থিসিসের ভেতর দিয়ে সেটা প্রমাণিত হবে। একটা হাইপোথিসিস থাকবে, তারপরে হাইপোথিসিসটাকে চিন্তা করে একটা থিসিস লেখা হবে, এবং সেই থিসিস হয় ওই হাইপোথিসিসটাকে প্রমাণ করবে অথবা করবে না। তো আমার মনে হয় থিসিসটা তারা মেটিকুলাস ডিজাইনটা হচ্ছে থিসিস, তারপরে ওনারা আস্তে আস্তে এক ধরনের বিরোধী অবস্থানে চলে গেলেন, সেটা অ্যান্টিথিসিস। কিন্তু এখন কেন সিনথেসিস? না, তখন তো মেটিকুলাস ডিজাইন, এটা কিন্তু প্রমাণও মিলেছে যে $29 বিলিয়ন খরচ হয়েছে ওই মেটিকুলাস ডিজাইনের জন্য, এরকম একটা আলোচনা ছিল তো। এবং এর টাকা কি এটা আবার ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পই বলে দিয়েছে, সে তো আর মিথ্যে কথা বলার কথা। মাঝে মাঝে উনিও বলছে। তো এই টাকা নিছে সুশাসন, কি সুশাসনের জন্য নাগরিক সুজন, তারপরে এনসিবিও টাকা চাইছে। তো এরা তো টাকার বিনিময়ে করছে এগুলা। ছোটবেলায় আমাদের একটা ছবি ছিল সুজন সখী, আর এই সুজনের সখা হচ্ছে অন্তর্বর্তী সরকার। আমরা বুঝলাম যে সুজন সখা। হ্যাঁ, মেটিকুলাস ডিজাইন যে এটা ছিল, এটা আমার কাছে মনে হয়েছে একদম কথাটা পুরোপুরি বাইবে না। কারণ নাইলে টাকা পয়সা যুক্তরাষ্ট্র খরচ করলো কেন? এবং সেই টাকা পয়সা তো দেখা গেল যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছাকাছি লোকরা এই টাকাটা পেয়েছে, বাইরের লোক তো পায় নাই। আপনি পান নাই, আমরা পাইনি, কেউ তো অভিযোগ করে যে আমরাও পেয়েছি, সকলে পেয়েছে। অভিযোগ তারা কিন্তু সবার বেলায় করে, নিজেরা নিয়েছে সেটা বলে না, কিন্তু বলে যে আপনি, আমি, আরো লোকেরা নাকি আমরা কোথা থেকে পাচ্ছি, এটা নাকি ইতিমধ্যে নাকি সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, ভারত নাকি বহুত টাকা খরচ করছে এইসব সুশীলদের পিছনে, যারা টকশো করে তাদের পিছনে। এই আওয়াজ। আমি আমার ভিসা ফি পাই, দুইবার না তিনবার আবেদন করেছিলাম, ভিসা ফি নিয়েছে, ভিসা দেয়নি। হ্যাঁ, ওইটাই। আমি তো উল্টা তাদের কাছে টাকা পাই। এটা এটা কোনো প্রমাণ নাই বলতেছে। আরো মাস মিডিয়ার যুগে তো এটা তো যে যা ছাড়ে, ফটো কাট করে, এই করে, সেই করে, যার মনে যা আসে মাধুরী মিশে এটা বলতে থাকে। তো সমাজটা এই কারণে আমি বলবো যে একটু নড়বড়ে করে ফেলছে এই মাস মিডিয়া। আজকে আমি শুনলাম যে সাইবার সিকিউরিটি আইন এটা পরিবর্তন করবে সরকার, আর যাতে এই মাস মিডিয়ার গুজব বা অসত্য এইসব না ছড়াতে পারে তার জন্য চেষ্টা করবে। হ্যাঁ, শেখ হাসিনার সময় কিন্তু এই মাস মিডিয়াকে মোটামুটি যাতে ফলস এইসব রিমার না রটাতে পারে এর জন্য কিন্তু কথা বলছিল। ধরেন ইউটিউব, অ্যামাজন, ফেসবুক, এদের সাথে, কোম্পানির সাথে। কিন্তু তখন ছিল ডিজিটাল নিরাপত্তা আইন। ওটার একটা ধারায় ছিল যে কোনো এসআই যদি কল্পনা করে যে এই অফিসে কোনো রাষ্ট্রদ্রোহী কাজ হচ্ছে, তাহলে সব ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারবে এবং সব যন্ত্রপাতি সিজ করতে পারবে। এবং আমার দেশে অনুরূপ ঘটনা ঘটেছিল কিন্তু। হ্যাঁ, ওখানে এডিটরকে মারপিট করে অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছে এই ক্লজটাকে। তো তখন এইটা আপনার ওই 3টা কোম্পানি বলছে যে না, এই আইন থাকলে আমরা আসবো না, এবং চুক্তি হয় নাই। তো আমার কথা হচ্ছে, যদি এখন এটা যদি করে, যে পরিমাণ গুজব রটানো হয়, বিশেষ করে বট বাহিনী যেসব করে, ফটোকাট, বিদেশ থেকেও তো আমাদের অনেক বড় ভাই আছেন, তারাও অনেক ধরনের গুজব ছড়ায়। না, বট বাহিনী তো সারা বিশ্ব থেকেই করে। আপনি এখানে বসে আছেন, বাংলাদেশ থেকে করে এমন তো না, আমেরিকা থেকে করতেছে, ব্রিটেন থেকে করতেছে, সেখান থেকে করতেছে। তুরস্ক, ভিয়েতনাম, হ্যাঁ, যেখানে খুশি সেখান থেকে করতে পারছে। এটা তো ইন্টারন্যাশনাল হয়, ছেড়ে দেয়। এটা কম্পিউটারাইজ, এবং এমনকি আপনার মোবাইল থেকে, অ্যান্ড্রয়েড ফোন থেকে এখন করা হচ্ছে। সুতরাং এটা তো আপনার করা, যেমন আমার সম্পর্কে এই সিনথেসিসের অভিযোগ তাহলে মাহফুজ আলম কেন করছেন? না, সিনথেসিস কেন করছে এটা তো বোঝা মুশকিল। সেই জানে, সে তো কথা কিন্তু পরিষ্কার করে না। আমার কাছে মনে হয় যে সে
এখন ফ্রাস্ট্রেশন থেকে সে না আছে এনসিপিতে, না আছে সরকারে, না আছে কোনো পলিটিক্যাল পার্টি। আমি ওনার স্ট্যাটাসটা আপনাকে একটু শোনাই। উনি বলেছেন যে তোফায়েল আহমেদ সহ 16 জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে, এইটা নিয়ে তার প্রতিক্রিয়া হয়েছে। কিন্তু একজন সাবেক মন্ত্রী যদি মৃত্যুবরণ করেন সংসদ সদস্য, এটা তো রীতি, তাদের জন্য শোক প্রকাশ করে সংসদ। এবং আমরা তো এমনকি দণ্ডিত আসামির জন্য শোক প্রকাশ করতে দেখেছি। তাহলে অসুবিধাটা কি? ওনার হঠাৎ এখন কেন গায়ে লাগছে? এই সংসদে তো এই সংসদে যাদের ফাঁসি হয়েছে তাদের জন্য তো শোক প্রস্তাব। তাহলে তোফায়েল আহমেদ তো তোফায়েল আহমেদ মন্ত্রী ছিল, এমপি ছিল, তাকে তো আপনার সাউথ গ্যালারিতে জনসভা করতে দেওয়া হয়নি, জানাজা করতে দেওয়া হয়নি, তারপরে শহীদ মিনারে তাকে নিতে দেওয়া হয়নি। আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা চিন্তা করে হয়তো সরকার করেছেন, বুঝলাম। কিন্তু এইখানে এই শোক প্রস্তাবের কারণে উনি এত উত্তেজিত কেন বা অসন্তোষ কেন? মাহবুব সাহেব, আপনার কি মনে হয়? আমার মনে হয় যে উনিও যে সরকারের অংশ, এবং ওই যে বলা হলো না যে একটা কিচেন ক্যাবিনেট আছে, তিনি তো খুব ইউনিসের খুবই ঘনিষ্ঠ ছিল, সেও কিচেন ক্যাবিনেটের ছিল তো নিশ্চয়ই, এবং সেখান থেকে দায় মুক্তি পাওয়ার জন্য অথবা বেরিয়ে আসার জন্য এইগুলি বলতেছে। কিন্তু তার সবসময় আমি দেখি স্ট্যাটাসগুলো কিন্তু অনেকটাই দুর্বোধ্য, পরিষ্কারভাবে কথা বলে না সবসময়, হ্যাঁ, মেটিকুলাস ডিজাইনের অংশর মতো, মানে যেদিকে অনেক দিকে ব্যাখ্যা করতে পারবেন। আমার কাছে এখন তার আচরণ দেখে মনে হয় সে নিজেকে আসলে সেভ করতে চায়। এই অন্তর্বর্তীকালীন সরকার যেসব অনাচার, অবিচার, লুটতরাজ যা কিছু করেছে, এখান থেকে নিজেকে দূরে নিতে চায়, আমার কাছে এটাই মনে হয়েছে। তবে ইউনিট সরকার যেটা বলেছে, একটা ব্যাখ্যা দিয়েছেন, কি যদিও মাহফুজ সাহেব এখানে নাই, মাহফুজ সাহেব থাকলে ভালো হতো। আমরা আশা করব ভবিষ্যতে কোনো একদিন তিনি আমাদের এই অনুষ্ঠানে আসবেন। তথ্য মন্ত্রণালয় নিয়ে তিনি যে কাজ করেছেন, সেই কাজের তো কোনো জবাবদিহিতা আসলে হয় নাই। এবং তথ্যমন্ত্রী হিসেবে বা উপদেষ্টা হিসেবে তথ্য মন্ত্রণালয়ে ওনার সময় যে কাজগুলি করেছে, সেই কাজগুলির তো কোনো জবাবদিহিতা আসলে হয় নাই। ফলে আমার মনে হয় যে উনি চাইলে একটা সুন্দর সাক্ষাৎকার এখানে দিতে পারেন। উনিও সাক্ষাৎকার পোড়ায় প্রথম আলো, সাক্ষাৎকার প্রথম আলোকেই দেয়, অন্য কাউকে দেয় না। হ্যাঁ, যেখানে পোড়ায় সেখানেই ঘোরায়। তো উনি ওনার এখানে একটা ব্যাখ্যা লিখেছেন, লীগ প্রশ্নে এখন যা চলছে তা হচ্ছে দুই বড় দলের ইনসিকিউরিটি, নিরাপত্তাহীনতা। কোন বানেগা লীগ কা বাবা? আমি জানি না উর্দু হিন্দি কেন এত লিখতে হয় তাদের, কে লীগের বাবা হবে এটা লিখলে অসুবিধা কি ছিল জানি না, কোন বানেগা ক্রোড়পতি, ওরকম আর কি। তো 86 আর 96 স্মৃতি বিএনপি ভুলতে পারছে না। আর জামায়াত আছে আদর্শিক শত্রুতা, সহিংসতার ভয়ে, যা বিএনপি লীগের 90 দশকের যৌথ আক্রমণের স্মৃতি থেকে উৎসাহিত। জন্মের আগের ইতিহাস নিয়ে কথা বলছেন, ভালো কথা। স্মৃতি ভয়ের উৎস বটে। সামনে বাংলাদেশের রাজনীতিতে কি হতে চলেছে এই প্রসঙ্গে নিজের ভাবনা তিনি লিখেছেন এইভাবে, আগামীতে বিএনপি আল্লাহ না করুক ক্ষমতায় থেকে বহুদলীয় গণতন্ত্র করে নেবে, আর জামাত চুপ মেরে গুপ্ত হয়ে যাবে। আসল বিপদ এই প্রজন্মের যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন তাদের। সেই বিপদ আরো ত্বরান্বিত হয়েছে জামাত জোটে যাওয়ায়। নগদ যা লাভ হয়েছিল সেটাকেও বড় করার কোনো চিহ্ন দেখা গেল না। এবং তরুণদের সমালোচনা করে বলেছেন, দুঃখজনক হলো এই প্রজন্ম ব্যস্ত নিজেদের হাতের তালুর চেয়ে ছোট রুটি ভাগাভাগিতে। এখান থেকে বেরিয়ে আসার আহ্বান সাবেক সতীর্থদের উদ্দেশ্যে মাহফুজ আলম এটাও বলেছেন, রুটিটা বড় করেন, আপনাদের তাগদ আছে এই জাতিকে গ্লোবাল সাউথকে লিড দেওয়ার, সেটা করেন। যার যার পার্টি, দোকান, ফেরকা, তরিকা থেকে সংগঠিত হন, প্রতিষ্ঠান গড়ুন, সচ্ছল হন। রাজনীতিতে নয় শুধু সমাজে প্রভাব তৈরি করুন, দীর্ঘমেয়াদী লড়াই, সংহতির পাটাতন গড়ে তোলেন। আমি তো অনেকদিন বিতর্ক করি, তো বিতর্ক করার কারণে আমি যে কোনো লাইন পড়লে আমার সবিরোধী যুক্তিগুলো আমার একদম চোখের সামনে আসে। বহু বছর হাজার হাজার ছেলে মেয়েদেরকে বিতর্ক শিখিয়েছি। তো আমি আপনাকে একটা জিনিস একটু জানতে চাই, উনি বলছেন বড় দুই দলের ইনসিকিউরিটি, কিন্তু উনি লিখছেন আসল বিপদ হচ্ছে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছে তাদের। তাহলে এটাই তো ইনসিকিউরিটি না? এইটাই তো উনি ইনসিকিউরিটিতে ভুগছে। উনি তো মাস্টার মাইন্ড করে দিছে, এবং এটা মেটিকুলাস ডিজাইনে 5ই আগস্টের পরিবর্তনটা ঘটছে। তো এটার জবাব উনি এখান থেকে উনি নিজেকে নির্দোষ আলাদা করতে চাচ্ছে। ছোট রুটি ভাগাভাগিকে বড় বড় রুটি ভাগাভাগি করতে বলেন। আচ্ছা, ছোট রুটি ভাগাভাগি ধরেন ভালো না, তাহলে বড় রুটি ভাগাভাগি করলে আরো খারাপ, আরো খারাপ। উনি এটাও বলেছেন, আবার এটাও বলেছেন যে রুটিটা বড় করেন। হ্যাঁ, তো ভাগাভাগি বড় রুটি করলে, রুটি বড় করলে ভাগাভাগি করলে অসুবিধা নেই, আরো বেশি করে টাকা পয়সা খুঁজলে আর ওই রুটি মানে হাতের মধ্যে নিয়ে আসে, দেখেন সেটা ঠিক আছে। 60 ছাত্ররা যে আন্দোলন করেছে, ঔপনিবেশিক
শাসনের বিরুদ্ধে, ঔপনিবেশিক পাকিস্তানি পাকিস্তানি শাসকগোষ্ঠী যারা আমাদের ভাষা, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি সবকিছুকে আক্রান্ত করেছিল। তখন ছাত্ররা কিন্তু আসলেই অনেক শ্রদ্ধেয় ছিল। আপনার বয়সে তরুণ হোক আর যাই হোক, ছাত্রদেরকে অনেক সম্মান করত। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর থেকেই ছাত্ররা কিন্তু বিতর্কিত হতে শুরু করলো। এবং এখন এসে 24-এ এসে আপনার খেয়াল করে দেখেন, এই যে রুটি এখন বড় করতে বলে, রুটি ছোট রুটি খাবে কেন, বড় রুটি। আরে ভাই, এমনি তো যা রুটি ভাগাভাগি করছে সেটাও তো কোটি টাকার নিচে হিসাব নাই। আপনার কক্সবাজার থেকে এক আওয়ামী লীগকে বর্ডার পার করতে 3 কোটি টাকা আপনার করছে, দরবার করছে। সেখানে ছাত্র দলের এক ছেলেকে আপনার বলা হয়েছে যে ছাত্র দলের ছেলে করছে, অথচ তারা বন্ধুত্ব ছাত্র দলের ছেলেকে বলছে নেগোশিয়েট করতে, সে বলছে যে 1 কোটির বেশি দিতে চায়। আমরা এই প্রসঙ্গে আসবো। ওনার এই স্ট্যাটাসের মধ্যে একটা সুন্দর জায়গা আছে, সেটা হলো প্রতিষ্ঠান গড়তে বলেছেন, সচ্ছল হতে বলেছেন, কিন্তু কাউকে চাকরি বাকরি করতে বলেন নাই। মানে লেখাপড়া করে যারা ওনাদের দলে আছেন কেউই চাকরি করবেন না, সবাই প্রতিষ্ঠান তৈরি করবেন। এবং উনি একটা জায়গায় বলেছেন, বড়দের আশকারা উস্কানিতে তরুণদের অনেক শক্তি ক্ষয় হয়েছে, বড়রা হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে এই প্রজন্মকে। এবং এটা বলেছেন, সাথে ছোটদের কোরাম আর মতাদর্শ ভিত্তিক একপাক্ষিক বয়ানও সক্রিয় ছিল। এবং উনি এটা বলেছেন, আগের প্রজন্ম আপনাদের বাঁচাবে না, সিম্পল কথা, এটা খেয়াল রেখে কৌশল নির্ধারণ করুন, যার যার ইমাম, খতিব, ফেরকা, তরিকা বানান, সমস্যা নাই। নিজেদের মধ্যে ব্যক্তি আক্রমণ আর বিদ্বেষ চর্চা বন্ধ করেন, মতাদর্শের তর্ক তো হবেই, কিন্তু কেবলা রাখেন জুলাই আর অ্যান্টি ফ্যাসিজম। এখন অ্যান্টি ফ্যাসিজমকে কেবলা রেখে বড়রা যদি তাদেরকে বিক্রি করে দিয়ে থাকে, তাহলে ওনারা বড়দের দলের সাথে ঐক্য করলেন কেন? তরুণরা কেন বড়দের কোলে গিয়ে চললো, তাও এমন বড় যে দলটা হচ্ছে সবচেয়ে পুরনো এবং বুড়োদের দল? উনি তো প্রথম আমেরিকা গিয়ে বিক্রি হয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনুস বিক্রি করছে, অন্য কেউ বিক্রি করে নাই। এবং উনি ইউনুসই ব্যবহার করেছে, এবং উনি ইউনুস দ্বারাই প্রশিক্ষিত। একটা বার কিন্তু বলে নাই, শিক্ষা ব্যাপারে বলে নাই। এখন বিজ্ঞানের যুগে শিক্ষা ছাড়া যে সব কিছু অচল, একথাটা উনি কিন্তু বলেন নাই। সুতরাং উনি ইউনুস যা ভাবে উনি সেই রকমই ভাবলো। এবং আবার বলা হচ্ছে রুটি ভাগাভাগি করা, অন্যের দ্বারা প্ররোচনা করা। এখন কি করবে? ধরেন আমি বারবার উদাহরণ দিই, নেপালের মতো যদি হতো, ইউনুস যদি 6 মাস পরে নির্বাচন দিয়ে দিত, তাহলে তখন যে আওয়ামী লীগের প্রতি মানুষের যে বিদ্বেষ ছিল, তখন কিন্তু নেপালের মতোই রেজাল্ট হতো। তরুণরা এই মেটিকুলাস ডিজাইনের লোকরাই কিন্তু ক্ষমতায় আসতে হয়তো আসতে পারতো। তো সেক্ষেত্রে কি আপনি মনে করেন আরো ভালো হতো? না, ভালো হতো না তো। এটা তো যা দেখতেছি, এটা তো ভালো হতো না। কারণ কি রুটিটা আরো বড় হতো? বড় হতো, রুটিটা বড় হতো। তাহলে তো ইউনুস সাহেব ইলেকশন দেরি করে দিয়ে ভালোই করেছেন নাকি? না, ভালো করে নাই, দেশটা তো বিপদে ভালো। রুটিওয়ালারা যদি ছোট রুটি বড় রুটি আগেই ক্ষমতা পেয়ে যেত, তাহলে রুটি খাওয়া আরো বেশি হতো। রুটি ছোট রুটি খাক আর বড় রুটি খাক, মানুষের কাছে তো বড় রুটি খায় ফেলছে, তা তো কোটি কোটি টাকার। তার মধ্যে লাইসেন্সবিহীন ব্যাটারি রিক্সা রয়েছে। এবং আজকে একটা ব্যাটারি চালিত দারুণ একটি বিষয় দেখেছি, এটি নাকি আমাদের প্রাক্তন একজন উপদেষ্টার কোম্পানি আমদানি করে নিয়ে এসেছে। দেখে সেটা আমার কিনতে ইচ্ছা করলো, কিন্তু সেটারও বেশ ভালো, কোনো নম্বর নাই। এগুলো চালাতে নাকি কোনো নম্বর লাগে না এবং চালাতে লাইসেন্সও লাগে না। আমি এই জন্য ভাবছিলাম যে কত কষ্ট করে লাইসেন্স নিয়েছিলাম, লাইসেন্সবিহীন এইভাবে একটি চমৎকার ব্যাটারি চালিত 3 চাকার যান নিয়ে ঢাকা শহরে ঘুরতে পারবো জানলে জীবনে কোনোদিন লাইসেন্স করতাম না। এবং এই যে এত পয়সা দিয়ে গাড়ির যে রেজিস্ট্রেশন, এগুলো করার বা প্রয়োজন কি? আসলে ছোটবেলা আমরা অনেক কিছু বুঝতে পারি না। এবং মাহফুজ আলম বলেছেন যে বড় দলগুলি ইনসিকিউর, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। আবার এটাও বলেছেন যে কোন বনেগা লিগ কাবাব, এটা নিয়েও তারা অনেক ভাবিত। আবার এটাও তিনি বলেছেন যে ছোট রুটি ভাগাভাগি না করতে, বড় হাতের তালুর চেয়ে বড় রুটি যেতে তাগদ আছে, গ্লোবাল সাউথকে লিড দেওয়া, তার তিনি বলেছেন সংগঠন তৈরি করতে। আবার এটাও বলেছেন যে বিপদে আছে আসলে যারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে সেই তরুণদেরকে হাটে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। আপনাদের এই বন্ধু মানুষ একসাথে আন্দোলন করেছেন, নেতৃত্বে ছিলেন। আপনার কি মনে হয়, যদি বড়রাই নিরাপত্তাহীনতা থাকবে, বড় দল, তাহলে আবার ভয়ে থাকবে কেন ফ্যাসিজমের বিরুদ্ধে যারা লড়াই করেছে? তাহলে সবাই কি নিরাপত্তাহীনতার মধ্যে আছে? প্রথম কথা হচ্ছে, ওনার সবগুলা কথার সাথে আমি একমত না, আবার কথার সাথে দ্বিমত না। প্রথমত বড় দলগুলো অবশ্যই হচ্ছে আমাদেরকে নিয়ে, মানে আমরা যারা জুলাই অভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছি বা হচ্ছে যারা সরাসরি মাঠে অংশগ্রহণ করছে, তাদেরকে নিয়ে এক ধরনের ব্যবসা করেছে। ধরেন হচ্ছে বিএনপি ব্যবসা করেছে রাকিবুল ইসলাম, রাকিব ভাইদের মতো তাদেরকে নিয়ে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। কিন্তু হচ্ছে ধরেন তিনি পরে মন্ত্রীদের সামনে বলতে বাধ্য হলেন যে হচ্ছে আপনাদের সন্তানরা, মানে যখন সুসময় আসে তখন আপনাদের সন্তানরা আসে, তার আগে সন্তান আছে কিনা সেটাও আমরা খুঁজে পাই না, এই ধরনের একটা বক্তব্য দিয়েছে। এবং আমি রাকিব ভাইকে দেখছি যে হচ্ছে মানে ওনার অভ্যুত্থানের সময় ওনার হাতের বাহুতে মানে 2টা গুলি লেগে চলে গিয়েছে এবং চামড়া নিয়ে গেছে। আপনারা হয়তো কেউ দেখছেন কিনা আমি জানি না, একটু এদিক সেদিক হলে মৃত্যুবরণ করতে পারতো। তো ওনাদেরকে এখনো রাস্তায় রোদের মধ্যে প্রধানমন্ত্রীকে কিংবা মন্ত্রীদেরকে প্রটোকল দিতে গিয়ে রাস্তায় দৌড়াতে হয়, কিন্তু এসিতে সেই যে সকল নেতারা আগেও এসি রুমে ছিল, এখন তাদের সন্তানরা বিসিবির এসি রুমে বসে, সেখানে বসে পাতানো নির্বাচন করে। এবং হচ্ছে এই অভ্যুত্থানের যে স্বপ্ন নিয়ে এই রাকিব ভাইরা আমরা যে স্বপ্ন নিয়ে অভ্যুত্থানটা ঘটিয়েছি, আমাদের স্বপ্নটাকে ধূলিসাৎ করে বিসিবির মধ্য দিয়ে আরেকটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে যাচ্ছে। পাশাপাশি হচ্ছে আমাদের মধ্য থেকে যদি হচ্ছে কেউ, আমি খোলামেলাই বলি, সর্বপ্রথম যদি হচ্ছে আমাদের মধ্য থেকে কেউ আমাদেরকে বিক্রি করে দেয় জুলাইয়ের প্রথম মাস্টার মাইন্ড সেজে, সেটা মাহফুজ আলম করেছে। কিভাবে? অনেক কথা চেপে যাই, হয়তো বলতে হয় না, যতটুকু বলতে পারেন, যতটুকু বলা যায় হচ্ছে উনি আসলে হচ্ছে আমরা যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি আমাদেরকে কখনো ওন করেছেন কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে, আমার ব্যক্তিগত জায়গা থেকে। এবং দীর্ঘ সময় ধরে ব্যক্তিগত স্বার্থের জন্য বাকিদেরকে চাপাই ধরে ওনাকে একটা সময় এসে না ওনার সাথে আমরা কন্ট্যাক্ট পর্যন্ত করতে পারিনি, সবার কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। আমি একটা সময়ের কথা বলতেছি অভ্যুত্থান চলাকালীন সময়ে, কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন হঠাৎ করে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাকে যখন হচ্ছে মাস্টারমাইন্ড পরিচয় করে দেন, উনি খুব এনজয় করছেন। জানতে ইচ্ছে করে যে ওনাকে বেছে নিল কেন, এবং উনি কিভাবে উপদেষ্টা হয়েছেন আমরা সামনের সারির যারা আছি আমরা জানি না। ও জানেন না? না, আমাদের সাথে আমরা যখন উপদেষ্টা হয় কিংবা উনি প্রথম সহকারী হয় তারপর উপদেষ্টা হয়, দুইটাই আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি। আপনারা জানতেন নাকি? হ্যাঁ, এবং যেদিন 5ই আগস্ট ঘটে সরকার গঠন প্রসেসে উনি সম্মুখ সারিতে এসে অবস্থান নেন, এবং 18 তারিখের পরে, এই 18 তারিখের পর থেকে বা হচ্ছে যে সময় ডিবি কার্যালয়ে নাহিদ ভাইরা ছিলেন সেই সময়ের পর থেকে আমরা যে কয়েকজন বাইরে থেকে নেতৃত্ব দিয়েছি, আমি, আব্দুল কাদের ভাই, রিফাত রশিদ, মাহিন সরকার, আমাদের 4 জনের সরকার গঠন প্রসেসেও আমাদের কোনো এন্ট্রি ছিল না আর কি। রিফাত রশিদ, মাহিন সরকার, আব্দুল কাদের তারাও কিন্তু ওইভাবে লাইমলাইটে আসতে পারে। হ্যাঁ, আমাদের 4 জনকে, আব্দুল কাদেরকে আমি দেখেছি খুব যুক্তিশীল ছেলে। এই জায়গাটা মূলত হচ্ছে মাহফুজ আলম ক্রিয়েট করে দিয়ে গেছে সব সময়, এর বেশি কিছু আর বলতে চাই না। মাহফুজ আলমের যে কারিশমা তার কাছে পিছিয়ে গিয়েছে, ওনার যখন হচ্ছে কারিশমা না, ওনার এই যে ভাষাগত অনেক দক্ষতা আছে, বুদ্ধিজীবিতা আছে, এবং যতটুকু উনি মিডিয়াতে বলেন বাইরে প্রকাশ করবেন উনি ভিতর থেকে ততটাই সংকীর্ণ মনা, এবং হচ্ছে উনি সেটা করেছেন আমাদের সকলের সাথে, অভ্যুত্থানের সাথে। এবং উনি যখন অনেক আছে অভ্যুত্থান, অনেক কিছু সফল না হওয়ার পিছনে অভ্যুত্থান পরবর্তী অনেক কিছু ওনার ব্যাকহ্যান্ড ছিল আর কি। তো উনি তো তথ্য মন্ত্রণালয়ের ওনাকে নিয়ে যে তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, কতটুকু তথ্য মন্ত্রণালয় কতটুকু কি সামলেছেন এবং কতটুকু সেখান থেকে কি কোনো আয় ইনকামের পথ করে নিয়ে, আমার মনে হলো যে হয়তো আয় ইনকামের পথ করে নিয়েছেন, কিন্তু সেখানে উনি যেভাবে সংবাদ মাধ্যমের যে ফ্যাসিজমের যে কালো থাবা সেটাতে সংবাদ মাধ্যমকে মুক্ত করা, এই যে হচ্ছে বিজনেসম্যানদের হাত থেকে, মাফিয়াদের হাত থেকে, আমি বিজনেসম্যান বলবো না, যারা মাফিয়াদেরই কিন্তু হচ্ছে সংবাদ মাধ্যম আছে, লাইসেন্স আছে, তাদের হাত থেকে সংবাদ মাধ্যমকে মুক্ত করার জন্য উনি কোনো শক্ত পদক্ষেপ নিতে আমি দেখিনি। কিভাবে নিতে পারতেন? কারণ এইসব সংবাদ মাধ্যম তো অনেক পয়সা লাগে, এত পয়সা তো সাধারণ বিনিয়োগকারীদের কাছে থাকে। আমি জানি না, অভ্যুত্থান পরবর্তীতে অনেক কিছুই হতে পারতো, কি উদ্যোগ নিয়েছেন সেটা আমার দেখার বিষয়, আমি দেখিনি, আমার চোখে পড়ে নাই। টিভি লাইসেন্স তো দিয়েছেন, সেই ব্যাপারে অনেক অভিযোগ আমিও শুনেছি, আপনিও শুনেছেন। দুইটা লাইসেন্স এগুলারও সত্যতা যাচাই করা দরকার। তো সেই সব লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া মেইনটেইন করা হয়েছে না হয়েছে সেটাও আমিও জানি না। তো আমি আসলে হচ্ছে আমি কাছ থেকে দেখেছি, অনেক কিছু চেপে গিয়েছি না। আমার কাছে মনে হচ্ছে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যারা সর্বশেষ লাইফের রিস্ক নিয়ে
পোষণ করছি, আমরা প্রতারিত হয়েছি। কিন্তু চেপে গেলেন কেন? যদি প্রতারিতই হন, প্রতারণার ঘটনা বলবেন না? আমরা বলছি যতটুকু বলা যায় বলেছি। তখন আমরা বললে অনেক কিছু আরো বিভাজন সৃষ্টি হতো, অনেক কিছু বলি নাই। এখন একটা স্থিতিশীলতা আসছে, আস্তে আস্তে মানুষ ইতিহাস জানবে, অনেক কিছুই জানবে, বাস্তবতা সম্পর্কে মানুষ ধারণা নিবে। মানে ধীরে ধীরে আমরা আরো জানতে শুরু করব ইনশাল্লাহ। আমরা আপনার কাছে আসি। আমাদের সংসদ সদস্য হান্নান মাসুদ তিনি কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন যে বহু কথা আছে যেটা গোপনই রয়ে গিয়েছে, আমরা জানতে পারি নাই। তাহলে তো সেই একই অবস্থায় থেকে গেল। আমরা স্বৈরতন্ত্রের সময় গোপন কথা জানতে পারতাম না, নিজেরা তারা অনেক কিছু করতেন এবং একটা সিন্ডিকেটের মতো ছিল যারা রাষ্ট্র পরিচালনা করতেন। অন্তর্বর্তী সরকারের সময় আমরা শুনলাম যে তারাও গোপনে গোপনে আবার কিচেনে বসে মিটিং করতেন এবং একটা পত্রিকাতে রিপোর্ট এসেছিল যে উনি শুধু মঙ্গলবারে লোকজনের সঙ্গে ডাক দিয়ে কথা বলেন, বিশিষ্ট লোকদের সাথে রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে, সরকার কিভাবে হবে, এরকম রিপোর্ট এসেছিল উনি থাকা অবস্থাতেই অন্তর্বর্তী সরকারে। ওনারাও গোপনে গোপনে অনেক কিছু রেখে গেলেন। এখন যারা তরুণ আছেন তারাও বলছেন বহু কথা গোপন রয়ে গিয়েছে। ওনারা যখন প্রৌঢ় হবেন তখন বলবেন, আপনাদের বয়সে গেলে বা আমাদের বয়সে আসলে তখন আমরা জানতে পারবো কোনটা সত্য। তো এটা কি ওরকম হয়ে গেল যে মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে, নাদের আলী আমি আর কত বড় হব? আমাদের জনগণ আর কত বুড়ো হলে পরে সত্য কথা জানতে পারবে? না, এই জন্য বলছি যে দেশের 60s এর পরে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে যাই বলি না কেন, ঘাত প্রতিঘাত দেশের অনেক সূচকে কিন্তু এগিয়েছি, সামাজিক সূচকে, কিন্তু রাজনীতি থেকে আমরা পিছিয়েছি। এখন যেটা বলছেন, তরুণরা যেমন এখন এমপি সাহেব বলতেছেন যে অনেক কথাই তিনি বলতে পারছেন না। সরকার, বিরোধী দল, বড় বিরোধী দল জামাত, তাদের সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা আছে? আমাদের কোনো কিছু সম্পর্কে এখন আর পরিষ্কার কোন রাজনীতি আগে অনুষ্ঠান করেই যাচ্ছি পরিষ্কার ধারণা পাওয়ার জন্য, কিন্তু পরিষ্কার ধারণা পাবেন না। তো আমরা এই জন্যই বলছি যে ওই একমাত্র 60s এর যে আন্দোলনগুলো হয়েছে তখন তো দেখছি সরাসরি, তখন কিন্তু আন্দোলনের রূপরেখা, প্ল্যান এটা পরিষ্কার ছিল। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই কিন্তু অপরিষ্কার হওয়া শুরু হয়ে গেল। তো এই জন্যই বলছি যে এখনো অপরিষ্কার আছে। আপনি দেখেন তো দেশ স্বাধীনের আগেও তো ব্যাপারটা গোপন ছিল। পাকিস্তানেরও তো আমাদেরকে কিছু বলতো না, গোপনেই রাখতো, টাকা পয়সা এখান থেকে নিত, ওইখানে ইসলামাবাদ বানাতো না। সেটা তো পলিটিক্যাল পার্টির লোকজন, তো আওয়ামী লীগের লোকজন বা তখন যতগুলো পার্টি আছে তারা তো বলতো যে আমাদের কাগজ ওখানে নিয়ে বাইন্ডিংস করে। আমাদের এই অঞ্চলে অনেক স্বচ্ছ ছিলাম আমরা, ছিল। তারপরে সরকার তো স্বচ্ছ ছিল না, একটা পর্যায়ে 6 দফা দিল, তারপরে 11 দফা দিল, তখন তো পরিষ্কার হয়ে গেল যে আমাদের এই পূর্বাঞ্চল তখন কি চাই, কোন জায়গায় বৈষম্য, এটা কিন্তু পরিষ্কার ছিল। হ্যাঁ, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে যেভাবে নিয়ন্ত্রণটা আরোপ হলো, রাজনৈতিক নিয়ন্ত্রণ যে পথে চলে গেল, এই ধরেন রক্ষী বাহিনী হলো, এটার একটা উদ্দেশ্য ছিল। এরপরে একদল বাকশাল হলো, সেটার একটা উদ্দেশ্য ছিল। ওখান থেকেই কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেল। ধরেন মোস্তাক ক্ষমতা আসলো, তখন আপনার রক্ষী বাহিনী হওয়ার পরে আমার নিজের চোখে দেখা যে আমাদের এলাকায় ট্রাকের পিছনে কোনো বাহিনীর ছেলেদেরকে বেঁধে পাকা রাস্তায় টেনে হেঁচড়ে মেরে ফেলা দেওয়া হতো, এরকম অত্যাচার ছিল। আর তারপরে ধরেন যখন 15ই আগস্টে পরিবর্তন হলো, এখনো আছে আইনটা 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এবং মোস্তাক সাহেব জেলখানা ভরে ফেলছিল। তার 80 শাসক চলে যায়, কিন্তু শাসকের করে যাওয়া খারাপ আইন তো যায় না। 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট এমনভাবে করা হয়েছিল, ওখানে ডিটেনশন বলা হয়, সেটা আপনি কোর্টেও যেতে পারবেন না। 80% লোক এই আইনে গ্রেপ্তার করে জেলখানা, সন্দেহভাজন হলেই গ্রেপ্তার করা যায়। সরকার ইচ্ছে করলে যে কাউকে আপনার ধরে রাখতে পারে। এটা হচ্ছে কালা কানুন নামে খুবই পরিচিত ছিল, কিন্তু সেই কালা কানুন তো পুরোপুরি বাতিল হয় নাই। না, পুরোপুরি না, বাতিলই হয় নাই। শুধু সংবাদপত্রের একটা অংশ ছিল, শাহাবুদ্দিনের সময় আমরা আন্দোলন করে এটা বন্ধ বাতিল করতে পেরেছিলাম, যে সংবাদপত্র সরকার ইচ্ছা করলে বন্ধ করতে পারতো, সেটা রদ হয়েছে। কিন্তু এখন তো সংবাদপত্র অন্যভাবে ধরে। আমরা সংবাদপত্রের লোকরাও পলিটিক্সের বাইরে নাই, আবার সংবাদপত্র আমরা আপনার কাছে আসবো, আমরা বেশি গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলছি, এটা আমরা আপনার কাছে অবশ্যই তিনি গুরুত্বপূর্ণ। কেননা প্রফেসর মোহাম্মদ ইউনূস তাকে মেটিকুলাস ডিজাইনের মাস্টারমাইন্ড বলেছিলেন, তিনি উপদেষ্টা ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, যার সঙ্গে আমাদের গণমাধ্যমের স্বাধীনতা।
আর গণমাধ্যমের স্বাধীনতা জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ না? আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে আসছি। আমরা দেখলাম যে এনসিপির একজন এমপি তিনি বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা সম্মতি উৎপাদন করে, এবং তিনি গণমাধ্যমে মোটামুটি একটা আমি বলবো যে এক ধরনের তদারকি, এক ধরনের নিয়ন্ত্রণ আরোপের বিষয়ে একটা হালকা ইঙ্গিত দিয়েছেন, এবং তিনি কয়েকটা গণমাধ্যমের নাম ধরে কথা বলেছেন যে এই গণমাধ্যমগুলি সমস্যা, একটা টেলিভিশন চ্যানেল নিয়ে কথা বলেছেন। কিন্তু আমরা তো এটাও দেখেছি যে গণমাধ্যমে জোরপূর্বক তরুণরা প্রবেশ করেছিল, ওই সময় চাকরিচ্যুত করার ঘটনা ঘটেছিল, গণমাধ্যমে এক ধরনের দখল বেদখল নেওয়ার মতো অবস্থাও তৈরি হয়েছিল একটা টেলিভিশনকে ঘিরে, যারা এবার বিশ্বকাপ দেখাচ্ছে, আবার এই বিশ্বকাপ ফুটবল তারা দেখাবে, একটা নিউজ চ্যানেল এবারই প্রথম নিউজ চ্যানেল খেলা দেখাচ্ছে। তো ব্যাপারটা কি এইরকম যে গণমাধ্যমের মতামত আপনাদের পছন্দ না হলে বা তরুণদের পছন্দ না হলেই সেই গণমাধ্যমের কথা বলার অধিকার কেড়ে নিতে হবে বা তাদেরকে কথা বলা শেখাতে হবে, এরকম কোনো বিষয়? কিছু মজার কাহিনী বলি। মজার কাহিনী হচ্ছে, আমরা তো ওই যে জায়গা সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি দেখি, প্রতিবেশীর সাথে মারামারি দেখি, এবং গণমাধ্যমের মধ্যে একটা মারামারি দেখি, তীব্র লড়াই। এবং প্রথম আলো বনাম হচ্ছে স্টোরেস্ট মিডিয়া গ্রুপ বনাম প্রথম আলো, বা হচ্ছে তাদের বনাম হচ্ছে আবার গ্রুপ, আপনার সিটি গ্রুপ, মানে একটা দ্বন্দ্ব তাদের মধ্যে আছে। এটা দ্বারাই বোঝা যায় আসলে হচ্ছে এই গণমাধ্যম, মানে বাংলাদেশের যে গণমাধ্যমের স্ট্রাকচার, এটা আসলে যতটা না ব্যক্তিতান্ত্রিক, জনবান্ধব, দেশ বান্ধব, তার চাইতে বেশি ব্যক্তিতান্ত্রিক এবং হচ্ছে মাফিয়াতান্ত্রিক। বাংলাদেশে কয়েকটা মিডিয়া আছে, সংবাদপত্র আছে, এরা মোটামুটি একটা রক্ষা করে, প্রফেশনালিজম রক্ষা করে। আচ্ছা, এখন নতুন আরো কিছু নিউজ হচ্ছে, নেট্রো নিউজ, দা পোস্ট, এই যে তো আরো অনেকগুলা নিউজ মিডিয়া হচ্ছে যারা প্রফেশনালিজম রক্ষা করে। প্রথম আলো, ডেইলি স্টার, অনেক সমালোচনা থাকতে পারে, আমার কাছে মনে হয় যে এরা কিছুটা হলেও প্রফেশনালিজম রক্ষা করে। অনেকের বিভিন্ন সময় বিভিন্ন তাদেরও নিজস্ব কিছু এজেন্ডা অবশ্যই আছে, এবং প্রত্যেকটা গণমাধ্যমের এজেন্ডা থাকবে। এর বিপরীতে আমাদের নতুন গণমাধ্যম তৈরি করতে হবে। কিন্তু এর বাইরে যারা ন্যূনতম প্রফেশনালিজম রাখে না, মনে করেন হচ্ছে বসুন্ধরাকে সিটি কর্পোরেশনের আওতায় নিতে হবে, এটা নিয়ে একটা নিউজ প্রথম আলো করলো, সেটা নিয়ে এবার হচ্ছে বসুন্ধরার যত মিডিয়া গ্রুপ আছে তারা সবাই প্রথম আলোর উপর উঠে পড়ে লাগলো, এবং তার সম্পাদক, সহকারী সম্পাদক যারা আছে তাদেরও উপর উঠে পড়ে লাগলো, খুব ঝাড়লো স্পষ্ট জনগণের কাছে। এটা মনে হয় সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে আর কোথাও আছে কিনা আমি জানি না। পাশাপাশি বাংলাদেশের মিডিয়া যে ব্যবস্থা আর কি, আমি জানি না 2008-এর আগে কি ছিল, 9-এর আগে কি ছিল, তো 2012-13 পর থেকে আওয়ামী শাসনের এই মিডিয়াগুলাকে দলীয়করণ করা, বা হচ্ছে নিজ দলের প্রতি আনুগত্য রাখা নিয়ে, যাতে হচ্ছে যেই দল সরকারে থাকে সেই দলের প্রতি আনুগত্য রেখে মিডিয়া পরিচালনার যে নীতি ছিল, সেই নীতি আওয়ামী নীতি, ফ্যাসিবাদী নীতি বলে আমরা তাকে তিরস্কার করি, অনেক কিছু করি। এটা সংস্কারের একটা সময় ছিল, 1.5-2 বছর যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, ওনারা পারতেন এটাকে ওনারা তার ক্ষমতায় নেই, ক্ষমতায় পরে আসেনও নাই, থাকবেনও না, বা নির্বাচনও করবেন না। ওনারা শক্ত হাতে এটা হ্যান্ডেল করতে পারতেন। যে মাহফুজ আলম ইলেকশন করেন নাই, কোনো দলের সাথে নয়, ওনার দায়িত্ব ছিল এটাকে নিরপেক্ষ করে গড়ে তোলার জন্য কিছু নির্দেশনা তৈরি করা, এবং সেই অনুযায়ী বাধ্য করা তাদেরকে, হচ্ছে এই ক্রাইটেরিয়া মেনে, এই সিস্টেম মেনে আপনাকে মিডিয়া পরিচালনা করতে হবে। কিন্তু সেটা হয়ে ওঠে নাই। তারপরে বিএনপি ক্ষমতায় এসে, বা বিএনপি 5 তারিখের পরপরই আমরা দেখছি হচ্ছে রবিউল ইসলাম নয়ন গিয়ে সময় টেলিভিশন দখল করা হলো। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মধ্যে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে নিয়ে সেখানে মানে মিডিয়া গ্রুপের একটা ভালো পদে বসানো হলো, এমডি পদে বসানো হলো। বসিয়ে মানে হচ্ছে তারা দখল করা, নিয়ন্ত্রণ করা নিজ দলের লোক দিয়া, মানে প্রফেশনালিজমের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা নাই। এবং সরকার গঠনের পরে এবার শুরু হয়ে গেছে কারা সরকারের মত উৎপাদন করে না, মানে সরকার যে বয়ান তৈরি করে সেই বয়ান উৎপাদনের পথে কোন কোন সাংবাদিকরা বাধা, তাদেরকে চাকরিচ্যুত করা শুরু হলো। যেটা হচ্ছে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করছিল, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের জন্য বিএনপিও একই ধারাবাহিকতায় যাচ্ছে। তো বাংলাদেশে আপনি কোনটাকে মিডিয়া বলবেন, কোনটাকে হচ্ছে
দলীয় দাসত্ব বা মাফিয়া গ্রুপের দাসত্ব রক্ষার জন্য কাজ করতেছে বলবেন, এটা আসলে বড় কোশ্চেন হয়ে থাকবে। আপনারা যারা হচ্ছে মিডিয়া ব্যক্তিত্ব আছেন, গবেষক আছেন, সিনিয়র সাংবাদিকরা আছেন, আপনারাই মোটামুটি ভালো বলতে পারবেন আসলে হচ্ছে বাংলাদেশে মিডিয়া বলতে আপনারা যাদেরকে বুঝাচ্ছেন বা মিডিয়া ব্যক্তিত্ব বলতে যাদেরকে বুঝাচ্ছেন তারা আসলে কতটুকু মিডিয়া ব্যক্তিত্ব আর কতটুকু মিডিয়া মানে বাস্তবিকতা, এটা আপনারাই ভালো ব্যাখ্যা করতে পারবেন। এখন দায়ী আপনি হাসনাত আব্দুল্লাহর উপর দায়ী চাপাই দিতে পারেন যে হাসনাত আব্দুল্লাহ তো এই মিডিয়ার কণ্ঠরোধের চেষ্টা করতেছে, কিছু কিছু মিডিয়া মতের বাইরে গেলে তাদেরকে জিম্মি করার চেষ্টা করতেছে, সংসদ দ্বারায় তাদের বিরুদ্ধে কথা বলতেছে। আমার প্রশ্নটা হলো, আপনি কি ওই সকল মিডিয়াকে আসলে প্রফেশনাল মিডিয়া মনে করেন কিনা, মিডিয়া হাউস মনে করেন কিনা, বা ওই সকল জায়গায় যারা বসে আছে এরা আসলে প্রফেশনালিজম রক্ষা করে সংবাদকর্মী হিসাবে কাজ করে কিনা, বা হচ্ছে মিডিয়া হাউস পরিচালনা করে কিনা? বুকে হাত দিয়ে আপনি বা আপনারা বলতে পারবেন না যে দুই সাইডটা কিছু মানে পুরো গোছাই আইনে হয়তো আপনি 5 জন ব্যক্তির নাম বলতে পারবেন। মালিকে লড়াই না, জাস্ট আপনি শুরুতে বললেন না যে মালিকে লড়াই আছে, বিভিন্ন গ্রুপের সাথে গ্রুপের লড়াই বললেন। হ্যাঁ, মালিকে লড়াই আছে, এটা একটা কারণ। আবার হচ্ছে সরকার প্রবেশ করবে, যারা মিডিয়া প্রচার, যারা হচ্ছে মিডিয়ার সংবাদকর্মী, সিনিয়র সাংবাদিক, যারা মিডিয়ায় প্রভাবশালী ভূমিকা রাখে, তাদের মধ্যে এবার হচ্ছে বিভিন্ন দলীয় লোকগুলোকে, দলপন্থী লোকগুলোকে সেখানে করা হয়, এস্টাবলিশ করা হয়। আমি বলতেছি না যে সরকার প্রবেশ করবে, সরকার হচ্ছে এখানে বলা হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ বলছিলেন যে হচ্ছে যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য একের পর মিথ্যা নিউজ কভারেজ দিয়েছে, এদেরকে চিহ্নিত করার কথা বলছে। এবং যে সকল মিডিয়া মালিক এই ধরনের কাজ করছে তাদেরকে এজেন্সি নাকি এগুলো বানিয়ে পাঠাতো, তারা ছাপতে বাধ্য হতো। তো এটার জন্য তাহলে হচ্ছে সরকারের জায়গা থেকে সরকার তাদের বিরুদ্ধে যেরকম অ্যাকশন নেবে, তারা তো অন্যায় করছে, সাপে হোক বা হচ্ছে সাপের কাছে নথি স্বীকার করা হোক বা হচ্ছে সাপে না পড়ে হোক, অন্যায় তো করছে। আপনাকে বলছে খুন করে ফেলতে, আপনি খুন করে ফেলবেন তা তো না। যেহেতু তারা স্বীকার করছে সেহেতু তাদের এটার একটা দায় দিতে হবে যে হচ্ছে অপরাধ স্বীকার করছে, তারা অপরাধটা করছে মিডিয়া সাপোর্ট, এবং ভবিষ্যতে যেন হচ্ছে এজেন্সির চাপে পড়তে না হয় সেই ধরনের একটা নীতিমালা তৈরি করা দরকার। সেটাও হয়, যে আদেশ দেয় তার দোষ নাই, যে মালিক তার দোষ নাই, দোষ শুধু সাংবাদিকের। আদেশ যারা দিচ্ছে আমরা তাদের বিচারের কথাও বলতেছি, আদেশ যারা পালন করছে তাদের বিচারের কথাও বলতেছি, উভয়ের বিচারের কথা বলতেছি, কিছুই হয়নি। এবং আমি আবারও একই কথা বলতেছি, যারা মিডিয়া ব্যক্তিত্ব বলে বা হচ্ছে মিডিয়া হাউস, যেসবগুলোকে মিডিয়া হাউস বলে একটা ভাব নিয়ে ভং ধরে বসে থাকা হয়ে যাচ্ছে, আমরা মিডিয়া ব্যক্তিত্ব, আমরা অনেক বেশি মানে মিডিয়া কর্মী, সংবাদকর্মী, এদের অধিকাংশই হচ্ছে ভং ধরা মিডিয়া কর্মী। একেবারে খোলামেলা কথা বললে শুধু কিছু সিনিয়র সাংবাদিক আছেন যারা এখনো প্রফেশনাল রক্ষা করে কথা বলেন, আর কিছু মিডিয়া হাউস, যে সকল মিডিয়া হাউসকে আপনারা মিডিয়া হাউস বলেন, এরা কারো না কারো মানে মাফিয়া গ্রুপের সব জায়গায় আছে, মাফিয়া গ্রুপকে সার্ভ করে অথবা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে সার্ভ করে, এরা দেশকে সার্ভ করে। আমি আপনাকে এরপর আরেকটা প্রশ্ন করবো, তবে তার আগে আমি আপনার কাছে যেতে চাই। অনেকগুলো অভিযোগ উত্থাপিত হয়েছে, আপনি এটা কি কোনো উত্তর দিতে পারবেন? আপনি তো আপনার পুরো ক্যারিয়ারই মিডিয়া নিয়ে, এবং আপনি অবজারভারে আমার ক্যারিয়ার শুরু। আমি হামিদুল হক চৌধুরীকে পেয়েছি। হামিদুল হক চৌধুরী পাকিস্তানের ফরেন মিনিস্টার ছিল। তিনি, আমি যতদিন দেখেছি, অবজারভারে ছিলাম, কোনো দিন একটি নিউজ সে রেফার করে নাই ছাপানোর জন্য, কোনো কাজে বাধাও দেন নাই, নিজের থেকে কোনো নিউজ করতে বলেনও নাই। এবং কোনো নিউজ অনেক সময় আসে না, আত্মীয় স্বজন আসলে পরে তার ট্যাকটিস ছিল কি, তার বাড়ি ছিল ফেনীর লোকজন এসে নিউজ নিয়ে আসতো, এই সাংবাদিকরা আমার কথা শোনে না, আমি এই দেশে বিশ্বাস করি না, সব মুক্তিযুদ্ধের পক্ষে গেছে, অবজারভার মুক্তিযুদ্ধের পক্ষে গেল। আমি ডেইলি স্টারে গেছি, তারপরে ওখান থেকে ডেইলি স্টারে লফিজুর রহমান চৌধুরী মালিক ছিল, আমি কিন্তু 8 বছর ছিলাম, আমি কিন্তু তাকে দেখি নেই, চেহারা দেখি নেই। ওখানে SM আলী ফাউন্ডার এডিটর, তিনিই সর্বসর্বা ছিলেন। এরপরে আমি গেলাম, মৌলানা মান্নান বের করলো টেলিগ্রাফ, সেখানে গেলাম। আপনি চিন্তা করেন, ওই সময়ে মৌলানা মান্নানকে খুনি রাজাকার করে বকা দিত। ইনক্লাবে এক কলাম তার বিরুদ্ধে ছাপা হইতো, আর এক কলাম তার পক্ষে ছাপা হইতো। আমি উদাহরণ 3টে দিলাম এই জন্যেই যে এই মালিক কি এখন পাবেন না, কারণ মালিক সাংবাদিকদের ইউনিয়ন 2 ভাগে বিভক্ত, পলিটিক্যালি, রীতিমতো পলিটিক্যালি। আপনি দেখেন সম্পাদক পরিষদ 2 ভাগে বিভক্ত, পলিটিক্যাল হাউসগুলি দেখেন পলিটিক্যালি বিভক্ত, এবং ব্যবসায়িক ইন্টারেস্টে। এটার কারণটা হচ্ছে রাজনীতিবিদরা এখন অনুগত সংবাদ
প্রতিষ্ঠান চায়, সাংবাদিকও অনুগত চায়, আর সাংবাদিকরাও অনুগত রাজনৈতিক দল এবং চায়। প্রতিষ্ঠানগুলো তাদের আখেরে। আপনি বলেন না, আমি অনেক সমালোচনা কিন্তু ধরেন সংসদে তো আইন প্রণয়ন, নীতি প্রণয়ন, মানুষের মঙ্গলের জন্য চিন্তা, সৃজনশীল অভিনব সরকার পরিচালনার যে পদ্ধতি সেগুলি প্রস্তাবিত হওয়া, এইগুলি হওয়ার কথা। কিন্তু সদস্যরা কেন গণমাধ্যমের উপরে এত রেগে যাবেন বা গণমাধ্যমের উপর গণমাধ্যমে রেগে এখানে হলো যারা কিনা তরুণ একদম? না, গণমাধ্যম হাসান মাসুদ যে কথাগুলি বলল সেটা কিন্তু মূলত আপনার মিডিয়া হাউসগুলোর ব্যাপারে বলছে। এটা আমার বক্তব্য হচ্ছে, ধরেন একটা মিডিয়া কি দেখাতে পারবেন যে মিডিয়া লিস্টে তার সঠিক কত কপি ছাপা হয় এটা লিখেছে? একটাও না। তো এখানেই তো অসততা। দুই হচ্ছে, প্রত্যেকটা মিডিয়া হাউসের প্রধান এবং এডিটররা হয় ব্যক্তিগতভাবে আপনার তার আত্মীয়, তার ছেলে, তার ওয়াইফ শত শত কোটি টাকার মালিক হয়েছে, অথবা একটা হাউস আর একটা হাউসকে ফাইট করতেছে। এটা ঠিক। আবার এখন বড় পত্রিকাগুলির মালিক যারা, তারাও তো শত শত কোটি টাকারই মালিক। তারা তো কেউ না, মালিক ছোটখাটো ব্যবসায়ী না। আমার বক্তব্য হলো, এই প্রফেশনে তো কালো টাকার আধিক্য হয়ে গেছে। কালো টাকা, টেলিভিশন চ্যানেলে যারা মালিক তারাও কোটি কোটি টাকার। হ্যাঁ, আপনি বলেন কোন দরিদ্র মধ্যবিত্ত তো টিভি চ্যানেলের মালিক না। আপনি আমরা আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি যে কমপক্ষে 15 বছরে সাংবাদিকতা এক্সপিরিয়েন্স না থাকলে সংবাদক হবে না। এখন মালিক সম্পাদক, মালিক প্রমোশন দেয়, মালিক চাকরি দেয়, এবং চাকরির রিক্রুটমেন্ট কোনো পলিসি নেই। রিক্রুটমেন্ট আমি শুধু একটাই বলি, আমি লিখেছি। তাহলে সংসদ সদস্যরা সেগুলার নিয়ম নীতি প্রযোজ্য করার জন্য চেষ্টা না করে কেন শুধু একটা জিনিস যদি করে, কেন উষ্মা প্রকাশ করবেন? একটি জিনিস যদি করে দিতে পারে, মালিকরা যাদের এমপ্লয় করবে তাদের সব অ্যাকাউন্ট পে চেকে পেমেন্ট করবে, হকারদের কাছ থেকে অ্যাকাউন্ট পে চেকে আদান প্রদান করবে টাকা, দেখবেন অনেক সত্য বেরিয়ে আসবে। তো আপনার কি মনে হয় কোন কোন জায়গাতে মিডিয়া আপনার সঙ্গে ভালো আচরণ করলো না, এবং আপনার কি মনে হয় যে তাহলে গণমাধ্যমের জন্য একটা অত্যন্ত দায়িত্বশীল একটা গণমাধ্যম কমিশন থাকা উচিত, যেখানে গিয়ে আপনারা নালিশ করতে পারবেন, বা যেই ক্ষুব্ধ হবে, সংক্ষুব্ধ, সে নালিশ করতে পারবে, এবং গণমাধ্যমকে কোন একটা তদারকির মধ্যে দিয়ে যেতে হবে? তো সেই দাবিটা আপনারা কেন জোরালো না করে আপনারা কেন বিশেষ বিশেষ মিডিয়া হাউসকে শুধু নিয়ন্ত্রণ করতে বলছেন? সবাইকেই তো আসলে একটা আইনের মধ্যে আনা দরকার। দেখেন যাচ্ছে, আপনাকে প্রথম যে কথাটা বলছি, আমি আপনার কাছেই বিরোধীরা কোশ্চেন করলাম যাচ্ছে ইয়ার পরে 5ই আগস্টের পরে মিডিয়াটা এলে শিকার, মানে আমার উপর মিডিয়া যে জুলুম করছে আজ পর্যন্ত, তাহলে আমাকে আবার সেই মিডিয়ার পক্ষে আপনি একটা বয়ান তৈরির জন্য আপনি আমাকে না, মিডিয়ার পক্ষে আপনাকে কিছু বলতে বলি নাই। আমরা আপনাকে এটাই বলতে বলেছি যে আপনারা কেন গণমাধ্যমকে আমি একটু বলি, প্রকৃত অর্থে যাতে জুলুম করতে না পারে সেরকম কোন আইন না বানিয়ে আপনারা যাকে গণমাধ্যমকে কেন টার্গেট? আপনারা যখন যাকে গণমাধ্যম বলেন, তো আমাদের হচ্ছে ছোটবেলা জন্ম হওয়ার পরে যখন বুঝ হয়, বাপ মা শিক্ষকরা আমাদেরকে বলতো, বাবা মানুষের মতো মানুষ হও। মানে জন্মের পরে আমরা তো মানে মানুষের ঘরে জন্ম নিয়েছি, মানুষের মতো মানুষ হও। ঠিক একইভাবে মিডিয়া তো আপনার মিডিয়া হিসেবে তৈরি হয়েছে, মিডিয়ার মতো মিডিয়া হোক, গণমাধ্যম আগে গণমাধ্যমের মতো আচরণ করুক, তাহলে এই ধরনের কথা আসবে না। কারণ আপনারা যে গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মী আপনারা যাদেরকে বলেন, তাদের ব্যাপারে আপনারা খুব বড় করে বলেন গণমাধ্যম কর্মীরা মারাত্মক নির্যাতনের শিকার হচ্ছে, অত্যাচারের শিকার হচ্ছে 5ই আগস্টের পরে। তো ওনাদের আচরণটা না, 5ই আগস্টের পরে একটা অংশের, আপনাদের একটা অংশের ব্যাপক মানে উৎকণ্ঠাটা আগে খুব কম ছিল দেখতাম। যখন আপনি ওনারা কি মিডিয়া কর্মীর মতো আচরণ করছে কিনা, যদি গণমাধ্যম কর্মীর মতো আচরণ করে থাকে তাহলে ওকেও নির্যাতন হচ্ছে। কিন্তু যদি মানুষের উপর জুলুম করে থাকে, ওই যে আমার উপর যে জুলুমটা করতেছেন, তৎকালীন সময়ে আপনি বিএনপি নেতাদের, তারেক রহমানের উপর জুলুম করছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপর জুলুম করছেন, জামাতের নেতাদের উপর জুলুম করছেন, শাপলা হত্যাকাণ্ড নিয়ে জুলুম করছেন, এরপর হচ্ছে বিভিন্ন হরতালের সময় গাড়ি পোড়ানো নিয়ে জুলুম করছেন, অন্যদের উপর দায় চাপাইছেন, বেগম জিয়ার উপর জুলুম করছেন। তো সেই জুলুমের সাজা তো আপনাকে পেতে হবে, আপনি তো জানেন জুলুম করার পরে। কিন্তু আপনারা যে জুলুম করছেন আজ পর্যন্ত আপনাদের মিডিয়া কর্মীদের একটা অংশের কাছ থেকে জুলুম যে করছেন, সরকারের কাছে যাই যে কারা তেল মারতো, সরকারের কাছে যাওয়ার জন্য সবাই যাইতে হয়। আজিজ ভাই যাই নাই, কিছু হয়েছে? আমি শুধু গণমাধ্যম না, শুধু গণমাধ্যম অ্যারেস্ট হয়েছে, সরকার লোকও তো অ্যারেস্ট হয়েছে, আওয়ামী লীগের মন্ত্রী এমপি অ্যারেস্ট হয় নাই।
এবার পুলিশ অফিসার অ্যারেস্ট হয় নাই, আর্মি অ্যারেস্ট হয় নাই, সবাই অ্যারেস্ট হয়েছে। তাহলে সব চলবে কেন গণমাধ্যম কর্মীর নাম দিয়ে? যারা গণমাধ্যম কর্মীর মতো আচরণ করে নাই, জুলুম করছে, জালেম হিসেবে অ্যারেস্ট হয়েছে, বিচারের মুখোমুখি হয়েছে। এখন কোন নির্দোষ? আমি আপনাকে একটা প্রশ্ন করি, নির্দোষ মুখোমুখি হয়েছে। এবং আপনি যখন স্পেসিফিক কেন হচ্ছে, আমরা কয়েকটা পয়েন্টের কথা আমি একটু শেষ করি, এই প্রশ্নটা শুনে আপনি আমার মনে হয় শেষ করলে ধারাবাহিকতা থাকবে। আপনি আমাকে আর 1 মিনিট দিলে আমি শেষ করে নিই। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এবং গণমাধ্যমের তদারকি নিয়ে কয়েক ধাপে কথা হতে পারে। এখন সেদিন কথা হয়েছে যে গণমাধ্যম, আজমাদুল্লাহ আমরা যে কথাটা বলছি, গণমাধ্যম কিভাবে মনে হচ্ছে যে গণমাধ্যমগুলো জুলুম করছে এবং যে ব্যক্তিগুলো জুলুম করছে তাদের ব্যাপারে সরকারের ব্যবস্থা কি? এটা এক হচ্ছে অপরাধের পূর্বের অপরাধের ব্যবস্থা, ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও তো আমাদের প্রশ্ন আছে। এর আগের অধিবেশন আমিও করছি যে সরকার কিভাবে সামনে দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে এ ব্যাপারে পরিকল্পনা কি দেখান। তো তাহলে হচ্ছে সব দিক থেকে আমাদের কথা হচ্ছে, কিন্তু যখন আপনারা একটা পয়েন্ট নিয়ে ধরে থাকেন তাহলে হচ্ছে আসল পরিবর্তনটা সামনে নিয়ে আমাদের কাছে প্রশ্ন জাগে। আসল পরিবর্তন হচ্ছে আপনি যদি আগের অপরাধের শাস্তি না দেন তাহলে সামনের দিকে অপরাধ করতে কেউ দ্বিধা করবে না। যারা জুলুম করেছে, জুলুম স্পেসিফিক জুলুমের জন্য তাদেরকে আইনের মুখোমুখি হতে হবে, কিন্তু তাদেরকে আপনি সংবিধান নিয়ে আলোচনা করছে ওইখান থেকে ধরে নিয়ে গিয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিবেন। সন্ত্রাস বিরোধী আইনে মামলা হতে পারে যারা সংবিধান নিয়ে আলোচনা করতে বসেছে তাদের নামে? সংবিধান নিয়ে আলোচনা করছে যারা সংবিধানকে বারবার লঙ্ঘন করে, বিভিন্ন সন্ত্রাসে মদত দিয়েছে। সংবিধান নিয়ে আপনারা তো এখন আলোচনা করছেন, সংবিধান নিয়ে আপনারা সংসদে আলাপ করছেন না? বিভিন্ন সন্ত্রাসে মদত দিয়েছে এবং সেই মদত দাতারা যখন আইসা সুশীল শাস্তি আসছে তখন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। মদত দেয় নাই, আপনি যাদেরকে সেখান থেকে অ্যারেস্ট করেছে ওরা কি বিভিন্ন সন্ত্রাসে মদত দেয় নাই? সেই জন্য তো সন্ত্রাস বিরোধী আইন হলো। সন্ত্রাসে মদত দেয়া মানে তো সন্ত্রাস বিরোধী আইন হবে না? যারা সন্ত্রাসে মদত দিয়েছে এবং বারবার হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন, তাদের ব্যাপারে আপনি সফটলি তাদের ব্যাপারে সমর্থন জুগিয়ে যাচ্ছেন। এই ব্যাপারে কি আইন প্রয়োগ হবে না? আপনার ছাত্রলীগ সহ যারা নিষিদ্ধ সংগঠনের ব্যাপারে যারা সমর্থন যোগাবে, আইনেই তো আছে তথ্য প্রমাণ তদন্ত ছাড়া, শুধু অভিযোগের ভিত্তিতে আপনি সন্ত্রাস দমন আইনে মামলা করে দিতে পারবেন? অভিযোগের ভিত্তিতে কেন? প্রমাণ সহই তো হয়। অভিযোগের ব্যাপার, অভিযোগ শুধু অভিযোগ অনুযায়ী কেন? ছাত্রলীগ আওয়ামী লীগের ব্যাপারে কি ওনারা বয়ান তৈরি করে না? পক্ষে যখন আমরা শুনবো যে বাসন চুরি মামলা দিয়েছে, আগুন দেওয়ার মামলা দিয়েছে, যেগুলো সব ভুয়া, সে ভুয়া মামলার বিপরীতে আবার ভুয়া মামলা করে কি সেটার প্রতিকার করা সম্ভব? সংবিধান নিয়ে যদি আলোচনা করতে কেউ যায় তাহলে সেইখানে কি স্পেসিফিক আলোচনা হচ্ছিল সেটার ভিত্তিতে একটা মামলা দেওয়া যেতে পারে যে অন্যায় করেছে যদি কেউ করে থাকে, অথবা অতীতে কোনো কর্মকাণ্ডের জন্য, অতীতের অপরাধের জন্য মামলা হতে পারে। কিন্তু ওইখান থেকে ধরে নিয়ে গিয়ে ওইখানে সন্ত্রাস দমন মামলা হয় কি করে? কোন সাংবাদিককে ফৌজদারি অপরাধ ছাড়া সমন, আমরা বরাবরই বলছি আগে সমন জারি আইন প্রণেতা না বললেন তো, আমার কথা ফৌজদারি অপরাধ ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না, তাহলে সংবাদের স্বাধীনতা থাকবে না। আমি বলি, বরাবরই বলি যে গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের অন্তর্নিহিত শক্তি। গণতন্ত্র যতটুকু থাকবে গণমাধ্যমের স্বাধীনতা ততটুকু থাকবে। তো আপনার দেশে গণতন্ত্র ওই অর্থে নাই। আমরা দেশ স্বাধীনতার আগে তো গণতন্ত্রই চেয়েছি, মৌলিক গণতন্ত্র ছিল না, গণতন্ত্র চেয়েছি আমরা। গণতন্ত্র তো হাঁটি নাই, রাজনীতিবিদরাও হাঁটে নাই, যার ফলে দেশে গণতন্ত্র নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই। গণতন্ত্র আসুক, সংবাদপত্রের স্বাধীনতা আসবে, যতটুকু আসবে ততটুকু। বিশ্বে কিন্তু অনেক দেশে গণতন্ত্র নাই, রাজা আছে, কমিউনিস্ট পার্টি আছে ক্ষমতায়, সেখানে কিন্তু দেশ উন্নয়ন হয়েছে। কিন্তু একমাত্র সাংবাদিকদের দরকার দেশে গণতন্ত্র। গণতন্ত্র থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকবে এবং রুটি রুজি, চাকরির স্বাধীনতা, যা কিছু বলেন থাকবে। ধরেন আমি বিসিএস এর চাকরি বাদ দিয়ে অবজারভারে আসছি, বেতন অনেক বেশি ছিল। গণমাধ্যমের আগে অবজারভারে একটা নিউজ ছাপা মানে অ্যাপিলেট ডিভিশনের রায় রিভিশনে চেঞ্জ হতে পারে, অবজারভারে হতো না। কোনো মতলবী নিউজ ছাপা হতো না, এখন ছাপা হয়। তাহলে এটা যদি গণতান্ত্রিক প্র্যাকটিস থাকতো তাহলে সরকারও খবরদারি করতে পারতো। আপনি যেটা বলছেন, একটা কমিশন তো থাকতে পারে। এখন যে জায়গায় চলে গেছে গণমাধ্যম, একটা শক্তিশালী কমিশন দরকার,
এবং আমি কিন্তু লিখেছি, বড় করে ছাপাও হয়েছে। একটা কমিশন, ধরেন প্রেস কাউন্সিল আছে, সেটাই কমিশনের মোড়কে আনতে পারে। তথ্য কমিশন আছে, এগুলোকে এক জায়গায় করতে পারে, এক জায়গায় করে বিচারিক ক্ষমতা দিতে পারে। পদত্যাগ করে দিয়ে চলে গিয়েছে। ওটা হচ্ছে যে সংস্কার কমিশনে ঢুকছে না, ওটা তো বাতিল হয়ে গেছে, ওটা তো নাই। ধরেন ওই যে গুম কমিশন, তারপরে ওই যে সেক্রেটারিয়েট, মানবাধিকার বিষয়ক কমিশনটা কোথায়? মানবাধিকার একটা কমিশন ছিল না, ওগুলো তো হয় নাই, বাদ হয়ে গেছে। তো এই জন্য বলছে অধিকতর শক্তিশালী করে ওগুলো নাকি আসবে, আর 4টে একদম বাতিল হয়ে গেছে। তো যে দেশে ধরেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অন্তত পক্ষে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি শক্তিশালী না হয়, মোটামুটি স্বাধীন না হয়, আমি বলছি যে বাংলাদেশের সব কোনো কিছুই একদম 100% স্বাধীন না, কিন্তু কাজের ক্ষেত্রে তো স্বাধীনতা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীন না হলে তো আপনার কোনো অবস্থাতেই দেশে গণতন্ত্র আসবে না, সরকার স্বৈরাচারী হতে বাধ্য। তো এই জন্য আমি বলছি যে গণমাধ্যমের স্বাধীনতার সাথে গণতন্ত্রের অত্যন্ত নিবিড়ভাবে সম্পর্ক আছে। সরকার স্বৈরাচারী হতে চাই বলেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে না, এবং শক্তিশালী করার পরও সরকার সেই মানে মোটামুটি শক্তিশালী করে গঠনের পরও সরকার সেটাকে বাতিল করে দেয়। কতটা স্বৈরাচারী হওয়ার ইচ্ছা আছে এটা সরকারের কার্যক্রমের মাধ্যমে স্পষ্ট। আবার ধরেন একটা কমিশন করবেন, এক চ্যাংরা ফোলা আমলা বসায় দিবে, কি হবে বলেন? আপনার যে প্রফেশনে, ওই প্রফেশনে ঠেটা লোক লাগবে, ঠেটা এবং দক্ষ লোক লাগবে কমিশনে, দেন ঠিক হয়ে যাবে, ধরতে হবে তো। এবার আমরা একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করি আজকের অনুষ্ঠান, কারণ আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিগত অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে আপনারা কিন্তু আপনাদের দলীয়ভাবেই বলেছিলেন যে তিনি খুব একটা ভালো কাজ করেন না, তার অপসারণও চেয়েছিলেন। একটা মামলার আবেদন করতে গিয়েছিলেন একজন এমপি, যদিও মামলাটা খারিজ হয়ে গিয়েছে, মামলাটা নেওয়া হয় নাই, কিন্তু আপনার কি মনে হয় যে এই হাম বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবহেলা ছিল নাকি ছিল না? এটা আমি এক বাক্যে উত্তর দিতে পারবো না, এটা আপেক্ষিক। অবহেলা ছিল, আবার হচ্ছে দেশের দীর্ঘমেয়াদের পরিকল্পনার ক্ষেত্রে অনেক কিছু, এ ব্যাপারে আসলে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আমি সচেতনতা অবলম্বন করতে চাই। তবে যেহেতু হামের টিকে আসে নাই, 600 শিশু মারা গেছে এবং 600 শিশু মারা গেছে, এই দায়ীটা সরকারকে নিতে হবে। তো পরবর্তীতে আমরা যেটা জানলাম যে হচ্ছে দিনাজপুরে হামের টিকার কিছু নিউজ পত্রপত্রিকাও দেখলাম, আসলে হামের টিকার সংকটের চাইতে ব্যবস্থাপনার সংকট সবচাইতে বেশি। সেই ব্যবস্থাপনা তো অন্তর্বর্তী সরকারেরই ব্যবস্থাপনা। তো দুইটা মিলেই অবশ্যই এটা দায়ী, যারা দায়িত্বশীল ছিল, সেটা অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হোক আর বাকি যারাই হোক, তাদের ব্যাপারে একটা তদন্ত করে শ্বেতপত্র দেওয়া দরকার। এটা যেহেতু নতুন সরকার এসেছে, নতুন সরকার শ্বেতপত্র প্রকাশ করুক, তারপর সেটার উপর আমরা তদন্তটা দাবি করতে পারি। হ্যাঁ, দাবি তো করলামই, এখনই দাবি করলাম। না, সংসদেও করতে পারেন? সংসদেও করতে পারি, অবশ্যই। তাহলে আমরা আশা করবো যে অন্তত একটা নিরপেক্ষ তদন্ত হোক এবং একটা ভালো তদন্ত হোক, যাতে করে মানুষ বুঝতে পারে যে এই মৃত্যুর কারণ আসলে কোথায়, কেন, কি কারণে এত নিষ্পাপ শিশুরা এইভাবে প্রাণ দিল, এবং তারা কিন্তু এই পৃথিবী জানলো না, দেখলো না, বাবা মাও বুঝলো না যে কি কারণে এই ঘটনাটা ঘটলো। আপনার কি মনে হয় তদন্ত কি হওয়া দরকার? বলি, দেখেন, ওই ভারতে, নামটা ভুলে গেছি, রেল অ্যাক্সিডেন্ট করছিল, ট্রেন, 300 লোক মারা গেছিল। তো মন্ত্রীকে কিন্তু দায় নিয়ে রিজাইন করছিল। আর আমাদের বেরসাদ সরকারের সময়ে আমাদের মন্ত্রী, একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে প্রশ্ন করছে সাংবাদিক যে অমুকে তো রিজাইন করছে, আপনি রিজাইন করবেন কিনা? উনি বললো, আমি কি গাড়ি চালাইছি? এই কথা বলছে। তা আমি লোক 600 লোক ভারতের দেখা দেখি পদত্যাগ করলে তো উনি ভারতপন্থী হয়ে যাবে। তো আমি কই 600 বাচ্চা মারা গেছে, তাতে কি হয়েছে? আমি উপদেষ্টা কাম বাচ্চার কি গলা টিপে মারছি নাকি? আমার অদক্ষতা, আমার অযোগ্যতার কারণে মারা গেছে, এই জন্য আমি দায়ী না, এইটাই তো বলার চেষ্টা। আপনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অনেকগুলো উপদেষ্টার বিরুদ্ধে অলরেডি দুদকে মামলা হয়েছে, একটা তদন্ত হচ্ছে না, তো সব স্টল হয়ে আছে। আমরা এই পর্যায়ে এসে আজকের অনুষ্ঠান শেষ করছি। আব্দুল হান্নান মাসুদ, আপনাকে ধন্যবাদ। আপনি এই যানজটের মধ্যেও আপনি এসে উপস্থিত হয়েছেন। আশা করছি আপনি যেভাবে বলেছেন আজকে যে বিভিন্ন সময় আপনার প্রতি গণমাধ্যম ভালো আচরণ করে নাই, আমরা আশা করছি যে ভবিষ্যতে আপনি এরকম অভিজ্ঞতার মুখোমুখি হবেন না। আর এটাও আশা করছি যে একটা ভালো গণমাধ্যম কমিশন তৈরির মাধ্যমে আমরা সকলেই
গণমাধ্যম বিষয়ে যে কোনো অভাব অভিযোগের প্রতিকার আমরা চাইতে পারবো। যারা কাজ করেন তারাও গিয়ে চাইতে পারবেন, এবং যারা ক্ষতিগ্রস্ত হন গণমাধ্যমের কোনো আচরণের কারণে তারাও চাইতে পারবেন। এমনকি মালিক, শ্রমিক এবং পাঠক সকলেই সেখানে গিয়ে যার যার অধিকার চাইতে পারবেন। এবং আমাদের মধ্যে একজন জ্যেষ্ঠ সাংবাদিক রয়েছেন এম এ আজিজ। বহু বছর ধরে আপনারা আসলে এরকম একটা কমিশন চেয়েছেন, এখনো পান নাই। আমরা আশা আমি করতে লিখছিও পারি- কমিশন, আপনি লিখেছেন, লিখেছি। কিন্তু আমরা আশা করছি এই সরকার হয়তো একটি ভালো গণমাধ্যম কমিশন তৈরি করে তাদের যে সদিচ্ছা রয়েছে সেটা প্রমাণ করবেন।